অডিও বুক অন্য পৃথিবী। 5 লেখিকার কলমে উপন্যাসিকা অন্য পৃথিবী। অজানা অসুখ প্রতিরোধের পথে গবেষণা বেশ কিছুটা এগিয়েছে। গবেষণার সাফল্য ছাড়াও মায়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের শোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ নীহারিকা। নীহারিকার শরীরী আকর্ষণের ফাঁদে ধরা পড়ে সোম। আবার সোমের অসহায়তা তাকে বিমর্ষ করে তোলে। তারপর 10ম এবং অন্তিম পর্ব লিখেছেন অনিন্দিতা মণ্ডল। কটা মাস নীহারিকা ওর ফেলে আসা পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন। যে সমস্ত আবেগ অনুভূতিগুলো নিয়ত ওকে এখানে মিশন শেষ করার উৎসাহ দিত, সেগুলোর এখন আর প্রয়োজন নেই। এখন ক্ষমতা ও লোভ ওকে পরিচালিত করে। সবটুকু গরল যে ও সোমকে দিতে পারেনি সেটা নিশ্চিত। সোমের এই ভেজিটেবল স্টেট ওকে একটা অদ্ভুত প্রতিশোধের আনন্দ দেয়। বাকি গরল ও নিজের বুকের মধ্যে ভরে রেখেছে। কাজটা শেষ হতে ওটুকু প্রয়োজন। এখন ও নিজেই বেশ তৃপ্ত, আত্মতৃপ্ত যাকে বলে। অনুকম্পার চোখে মাঝে মাঝে সোমকে দেখে যায়। মজা লাগে বেশ। সুইমিং পুলে একা একা বহুক্ষণ সাঁতার কাটে। আচ্ছা, একেই কি আত্মরতি বলে? কে জানে। নীহারিকা অত আর তলিয়ে দেখতে চায় না। এরপর যে উচ্চতা অপেক্ষা করছে, তার কাছে পৃথিবীর অন্য সব আকর্ষণ তুচ্ছ। রজার পর্যন্ত ওকে প্রমিস করেছে। উফ, নীহারিকার হাতের মুঠোয় সব আসতে চলেছে। মনে পড়ে অশোকটা যখন এখানে সবে শুরু, তার কিছুদিনের মধ্যেই নীহারিকা এখানে এসেছিল। অন্য পৃথিবীতে বহুদিন আগেই সংক্রমণ শুরু হয়েছে। এই অসুখের কোনো নির্দিষ্ট ওষুধ ওই পৃথিবীতে এখনো আসেনি। ওখানকার ডাক্তাররা সাধারণ চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, সঙ্গে জীবনযাপনের কিছু প্রচলিত রীতির পরিবর্তনের ওপরে জোর দিয়েছেন। সাফল্য যে একেবারে অধরা তা নয়। ওখানে মানুষ এখন মাঝে মাঝেই গৃহবন্দী থাকে। পারিবারিক সম্পর্কগুলো একবার রিনিউ করে বলা চলে। এ কথাটা সত্যি যে ইমোশনাল কোশেন্ট যত বাড়ে, ততই রোগটার সঙ্গে লড়াই করার শক্তি বাড়ে। কিন্তু এখানে অসম্ভব ব্যাপার। ওভাবে ইমিউনিটি বিল্ড করার শক্তি এদের নেই। নিশ্চিত কার্যকরী ওষুধ এবং প্রিভেনশনের ভ্যাকসিন ছাড়া এরা সামলাতে পারবে না। এখন নীহারিকা একটু বিচলিত। সব আশাকে গুঁড়িয়ে দিয়ে গত রাতে এক অদ্ভুত ভয়ের কাণ্ড ঘটেছে। কোনো এক অজানা কারণে নেটওয়ার্ক ক্র্যাশ করেছে। ওয়ার্ক স্টেশন স্তব্ধ। ওটাকে দেখে জাঙ্ক মনে হচ্ছে, ঠিক স্টোরে প্যাক করে রাখা মেলানিয়া বা লেসির মতো। নীহারিকা পাগলের মতো চেষ্টা করেছে কোনোভাবে যদি ফিরিয়ে আনা যায় প্রাণ, কিন্তু প্রাণ ফেরেনি। অসহায় হয়ে সোমের বেডরুমে ঢুকে ওর দিকে চেয়েছিল সে। সোম কি তবে কিছু করেছে? এমন কিছু যা নীহারিকার মিশন অ্যাকমপ্লিশ করতে দেবে না? কিন্তু তা তো ওর দ্বারা অসম্ভব। এ যে ভয়াবহ ক্র্যাশ। ও তারপর আবিষ্কার করেছে শুধু ওর ওয়ার্কস্টেশন নয়, এই পৃথিবী পুরোপুরি ডিসকানেক্টেড। নীহারিকা বিরক্ত হয়ে সোমের সামনে বসেই নিজের কবজির কাছে তিলটা প্রেস করে। এর কাছে আর গোপনীয়তা কিসের? কিচ্ছু ক্ষমতা নেই এর। কিন্তু ওর শীত দাঁড়ায় হিম স্রোত বইতে থাকে। তিলটা নেহাতি তিল হয়ে গেল কি করে? ওর হাতের তালুতে যে স্ক্রিন ফুটে উঠত, তা কই? অজস্র রেখায় ভরা একটা হাত বই তো নয়। সব কিছু অকেজো হয়ে গেল। এখনো কিভাবেই বা ফার্মার সেই চিপকে যোগাযোগ করবে? আদ্যিকালের সেলফোনে ট্রাই করবে নাকি? অগত্যা। কিন্তু নীহারিকাকে স্তব্ধ করে
ওর সেলফোনে একটা ছোট্ট মেসেজ এলো। ওদের পৃথিবী এখন হিলিং মোডে। সেখানে সবাই এখন ফোন অফ করেছে। ওদের এখন সেই সময় যখন ওরা স্বেচ্ছায় আধুনিক জীবন থেকে দূরে থাকে। সবাই এখন একটা ইউনিক ওয়েব অফ লাইফে নিজেকে যুক্ত করে। এটাই নাকি আরোগ্যের একমাত্র পথ। নিহারিকা ঘন ঘন মাথা নাড়ল। বোকা, উন্নত বিজ্ঞান প্রযুক্তি ছেড়ে কিনা পেছনে হাঁটা। ও একটা মেসেজ রাখল চিফের উদ্দেশ্যে। ফোন অন হলে জানাবেন। আপনাকে সমস্ত ফর্মুলা পাঠিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট এখানকার ড্রাগ ডিসকাভারি লাইনের সমস্ত সফটওয়্যার আমি ক্র্যাক করে ফেলেছি। আমার ভার্চুয়াল অ্যাকাউন্টে পাবেন। এনক্রিপশন কি দিয়ে দিলাম। মেসেজটা পাঠিয়ে নিহারিকার মনে হলো ওর শরীর থেকে যেন সমস্ত শক্তি বেরিয়ে গিয়েছে। এত দিনের এত পরিশ্রম, সোমকে ঠকিয়ে সব হাতিয়ে নেওয়া, সব শেষ। না, ওরা ভ্যাকসিন আবিষ্কারের থার্ড স্টেজে পৌঁছতে পারেনি। ওদের কাজটা ইনকমপ্লিট রয়ে গেল। সেটা রজার এখনো জানে না, যদিও কাজের সবটুকু ও রজারকে শেয়ার করে দিয়েছে। কিন্তু তাতে কি, এই কাজটুকুও তো অমূল্য। ভিত তৈরি হয়ে রইল। হয়তো ভবিষ্যতে নতুন কেউ আসবে, শেষ করবে কাজটা। বিজ্ঞানের শেষ কথা বলার অধিকার আর কার আছে? কিন্তু এই দুর্যোগ কিসের? এই পৃথিবীতে এরকম নেটওয়ার্ক থেমে যাওয়া তো ভীষণ মারাত্মক। জীবন থমকে যাবে। সকলেই যে যন্ত্র নির্ভর। নিহারিকা যেন ঘোর থেকে উঠে বসে। স্টোরে খুঁজতে হবে কি আছে। এখনও দুটো মানুষকে তো বেঁচে থাকার রসদ পেতে হয়। এখানে কি কোনো সাহায্য পাওয়া যায়? এখানকার সরকার কি তা দেয়? নিহারিকার উৎভ্রান্ত লাগে। শ্রান্ত শরীর নিয়ে ঘরের বাইরে পা বাড়াতেই একটা ফ্যাঁস ফ্যাঁসে গলা শুনতে পেল। নিহি, খিদে পেয়েছে খুব। নিহারিকার মনে পড়ল আজ কয়েক মাস সোম এই ঘর ছেড়ে বেরোতে পারে না। নিহারিকার যেদিন যেমন সুবিধে সেদিন সেই রকমভাবে সোমের খাবার দেয়। বেশিরভাগ দিনই ক্যাপসুল, মাঝে মাঝে কফি। কিন্তু এই মাসের মধ্যে সোমের গলা শোনা যায়নি তো। ও চমকে ওঠে, ফিরে তাকায় সোমের দিকে। একবার শিওর হতে জিজ্ঞেস করে, সোম, কি খাবে? ওকে আরেকটু চমকে দিয়ে সোম বলে, ব্রেকফাস্ট খাবো, ফ্রুটস। নিহারিকা বুঝতে পারে একটা ভীষণ রকমের চেঞ্জ এসে সোমকে আমূল পাল্টে দিয়েছে, একদম নির্বিষ করে দিয়েছে। কিন্তু গলার স্বর, তবে কি ওর গলার স্বর ফিরে এসেছে? ও কি সেরে উঠেছে? নিহারিকার মনে পড়ল দাদু বলেছিল, লোভ সমস্ত অসুখের মূল, এইটুকু জানিস। সোম কি তবে ওর সব লোভ ত্যাগ করতে পেরেছে? ও সেরে উঠছে, ও স্বাভাবিক হচ্ছে, ঠিক যেমন ওই অন্য পৃথিবীটা হচ্ছে। ও কি তবে এতদিন হিলিং মোডে ছিল? নিহারিকা উচ্ছ্বসিত হয়ে উত্তর দিতে যায়, সোম, ওয়েট, আমি তোমার জন্য খাবার আনছি। আর ঠিক তখনই ওকে অন্ধকার একটা গর্তে ঠেলে দিতে দিতে ওর চেতনা জানিয়ে দেয় ওর গলায় কোনো আওয়াজ উঠছে না। নিজের গলাটা দুহাতে চেপে ধরে আতঙ্কে দুটো চোখ বড় বড় করে চেয়ে থাকে নিহারিকা। ওর লোভের অসুখ যে এখনো নিরাময় হওয়া বাকি।